আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো রয়েছেন। শুরুতেই আমরা 1 আওয়ার স্টাডিকে ধন্যবাদ জানাবো, কেননা 1 আওয়ার স্টাডি আমাদেরকে মাত্র 15 দিনে এইচটিএমএল, সিএসএস এবং বুটস্ট্র্যাপ শেখার মতো একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে। ইতিমধ্যে আমরা এই কোর্সের 4টি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে আমরা 5ম ক্লাসে রয়েছি। আর সম্পূর্ণ কোর্স জুড়ে আমি আপনাদের সাথে থাকব, মোহাম্মদ শফিকুল ইসলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এবং ইনস্ট্রাক্টর অফ 1 আওয়ার স্টাডি। আজকে আমাদের 5ম ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচটিএমএল লেআউট এবং সিমেন্টিক ট্যাগ সম্পর্কে। এই বিষয়গুলো আলোচনা করার লক্ষ্যে আমি কয়েকটি বিষয় নোট আউট করেছি। এইচটিএমএল লেআউট সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে বেশ কিছু এলিমেন্ট রয়েছে, ব্লক এলিমেন্ট, আবার রয়েছে ইনলাইন এলিমেন্টস, এরপরও রয়েছে গ্রুপিং এলিমেন্টস। এই এলিমেন্টস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে HTML5 সিমেন্টিক ট্যাগ কোনগুলা, সেগুলা কিভাবে ইউজ করে, সেগুলা দিয়ে মূলত কি কাজ করা হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং সবশেষে রয়েছে HTML এন্টিটিস মূলত আইকন বা বেশ ধরনের স্পেশাল ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো আমরা সহজে কিভাবে ইউজ করতে পারি সেই ব্যাপারটা আমরা শেষের দিকে আলোচনা করব। আমি আমার ক্লাসে চলে আসতেছি। এই হচ্ছে আমার ক্লাসের ডিরেক্টরি, যেখানে আমি ইতিমধ্যে কয়েকটি ক্লাস করেছি। দেখতে পাচ্ছি ক্লাস 2, ক্লাস 3 এবং ক্লাস 4 এর ফোল্ডারগুলো এখানে রয়েছে। আজকে যেহেতু 5ম ক্লাস, আজকের ক্লাসের জন্য আমি একটি ফোল্ডার তৈরি করে নেব, ক্লাস 5। ক্লাস 5 এর মধ্যে গিয়ে আমি এটি ভিএস কোড থেকে ওপেন করব। আমরা সবসময় যখন নতুন কিছু শিখব তার সাথে অবশ্যই পুরাতন বিষয়গুলোকে সংযুক্ত রাখব, যাতে করে আমাদের সবসময় পুরাতন বিষয়গুলো মনে থাকে, কখনোই যেন পুরাতন শেখার বিষয়গুলো ভুলে না যায়। আমি এখান থেকে নতুন ফাইল তৈরি করব, index.html। এখানে আমি আমাদের বেসিক যে স্ট্রাকচার রয়েছে সেটি আমি এখানে লিখে ফেললাম। এখানে আমাদের আজকের টাইটেল হচ্ছে HTML লেআউট অ্যান্ড সিমেন্টিক ট্যাগস। এ হচ্ছে বিষয়। এটি যখন আমরা সেভ করব, সেভ করার পরে আমরা ব্রাউজার থেকে ওপেন করার চেষ্টা করব। তার আগে এখানে একটি হেডিং দিয়ে নিই। এই তো, এখন এটা ব্রাউজার থেকে ওপেন করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের হেডিং এবং আমাদের টাইটেল সফলভাবে চলে আসছে। আমাদের প্রথম কাজে আসি, এখন আমাদের লেআউট নিয়ে কিভাবে কাজ করব, লেআউট কোথায় কাজে লাগে, লেআউট দিয়ে মূলত কি করা হয়। মূলত আমরা HTML CSS শিখতেছি কেন, এটা যখন আমাদেরকে প্রশ্ন করব, নিজেরাই যখন নিজেদেরকে প্রশ্ন করব কেন আমরা HTML শিখতেছি, আমরা সহজভাবে এর আগে শিখে আসছি HTML মূলত আমাদেরকে একটি স্ট্রাকচার দেয়, একটি লেআউট দাঁড় করায় দেয়, অথবা একটি কঙ্কাল দাঁড় করায় দেয়, এবং এরপরে CSS দিয়ে মূলত সেটার গঠন প্রণালীকে আরও ভালোভাবে ফিনিশিং আনতে হয়। যেমন সেটাতে যদি রং দিতে হয় তাহলে CSS দিয়ে রং দিতে হবে, যদি রক্ত মাংস গোস্ত লাগাইতে হয় সেক্ষেত্রে অবশ্যই সেটা CSS দিয়ে করতে হবে। আর HTML মূলত একটা কাঠামো, অর্থাৎ লেআউট, সেম জিনিস। আমরা যে জিনিসটা করার জন্য HTML শিখতেছি, আর সেইটাই আমরা মূলত 5ম ক্লাসে এসে শিখব। লেআউট কিভাবে কাজ করে, লেআউট দিয়ে কিভাবে কাজ করবে, এটা আমি দেখাতে যাচ্ছি। ধরি আমাদের একটা ওয়েবসাইট রয়েছে এরকম। এই ব্লগগুলো আসলে ডেস্কটপ ওয়েবসাইটে গেলে বুঝতে পারবো। এটাকে বলা যায় হেডার। এটা ওয়েবসাইটের প্রথমের দিকে থাকবে। আমরা যখন আমাদের 1 স্টাডি কোর্স যেটা রয়েছে সেখানেই যাব আমরা। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হেডিং। এরপরে যে নিচে রয়েছে এগুলো আমাদের মেইন কন্টেন্ট। কন্টেন্টের শেষে আসলে এই অংশটুকু আমাদের ফুটার। তাহলে আমি এখানে যেটা আঁকাচ্ছিলাম সেটার সাথে একটু মিলিয়ে নিই। এটা হচ্ছে আমাদের হেডার, এটাকে নামকরণ করে ফেলি হেডার। এরপরে আমাদের নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ফুটার, সেম জিনিস ফুটার। আর মাঝখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কন্টেন্ট বার অথবা কন্টেন্ট এরিয়া। আমরা বিভিন্ন নামে বিভিন্ন মানুষের চিনতে পারি, আপনি যে নামে চিনবেন সেটাই আপনার মনে রাখলে চলবে। আমি এটাকে বলে রাখি সাইড বার। কেন সাইড বার বলছি, কারণ এটা হচ্ছে একটি সাইডে রয়েছে। সাইড বারের উদাহরণ যদি দেখতে চাই আমরা আমরা চলে যাচ্ছি কোর্স ক্যাটাগরি, এখান থেকে ওয়েব ডিজাইন, এখানে যাই। এখানে গেলে আমরা একটি সাইড বার দেখতে পারবো। এই পাশে যেগুলো রয়েছে এগুলোকে সাইড বার বলতে পারি। আর এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট বার। আশা করি কন্টেন্ট বার অর্থাৎ মেইন এরিয়া যেটা রয়েছে সেটা কোনটা এবং সাইড বার কোনটা, আবার হেডার কোনটা, ফুটার কোনটা, এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। মূলত এইগুলো বানানোর জন্য আমাদের HTML-কে সুন্দরভাবে লিখতে হবে, যাতে করে এরকম ডিজাইন আমরা খুব সহজে করতে পারি। আপনি যদি একটি বাড়ি করতে চান, কনস্ট্রাকশনে কাজ করতে চান, আপনি ধরে নেন সিভিল ইঞ্জিনিয়ার। আপনি সিভিল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আপনি একটি কাজ করলেন কি, বাড়ির কাঠামো করলেন এমনভাবে যেটাতে কোনো দোতলা থাকবে না, একতলা থাকবে, এবং একতলা আপনি সুন্দরভাবে ফিনিশিং করলেন, খুব ভালো ডিজাইনও করলেন। আপনার তারপরে কি চিন্তা হলো, আপনার দোতলা করতে হবে, এবং দোতলাতে এমন কিছু কাজ করতে হবে যেটা মূলত পক্ষে নিচে যে বেস করেছেন বেজের সাথে কোনোভাবে মিলে না।
বাট আপনাকে তখন করতে মন চাইলো, এটা কিন্তু একটা ইম্পসিবল কাজ হবে। অর্থাৎ যে কোনো কাজ করার আগে আমাদেরকে বেস ঠিক করতে হবে। ঠিক একই রকম যখন আমরা একটি ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটের বেসমেন্ট আগে ঠিক করতে হবে। ওয়েবসাইটে কোথায় কি রাখবো, কিভাবে রাখবো, এটা আমাদেরকে আগে ঠিক করতে হবে। এই আগে ঠিক করার জন্য আমাদেরকে সুন্দর করে এইচটিএমএল যেহেতু প্রথম কোড করতে হবে, তারপরে সিএসএস এর কাজ করতে হবে। এইচটিএমএল হচ্ছে আমাদের ওয়েবসাইটের বেজ, ঠিক আছে? তো আমাদের সুন্দরভাবে এই বেসমেন্টটা সাজাতে হবে, যাতে করে আমরা যে কোনোভাবে খুবই ইউজার ফ্রেন্ডলি বা সুন্দর করে আমরা এটাকে পরে ডিজাইন করতে পারি। আমি যদি চাই সাইড বারটা এখানে রাখবো না, আমি চাচ্ছি সাইড বারটা এইখানে রাখবো। এইচটিএমএল এ কোড লেখার সময় সাইড বারটা আমি এই পজিশনে রাখবো, পরে স্টাইল করার সময় আমি এটাকে এখানে বসাই দিব। এটা পসিবল, বাট এটা কোনো রাইট ওয়ে না। আমাদের যে কোনো কাজ করার সময় স্ট্যান্ডার্ড যে ফর্মুলা রয়েছে সেটাই আমাদের লক্ষ্য করা উচিত, সেভাবেই আমাদের কাজ করা উচিত। আমরা যদি এখানে একটি কোড লিখতে যাই, মূলত এইভাবে যদি একটি এইচটিএমএল সাইট বানাতে চাই, তাহলে আমরা কিভাবে কোড করব? আমি এটাকে পাশে রাখছি, এরকম থাকলো। প্রথমে আমাদেরকে হেডার বানাতে হবে। সম্পূর্ণ জিনিসটা কিন্তু এইচটিএমএল এর মধ্যে থাকবে এবং এই সম্পূর্ণ জিনিসটা দেখা যাবে। এটা হচ্ছে আমাদের ভিজিবল পার্ট। আমরা জানি এইচটিএমএল এর ভিজিবল পার্ট কোথায় থাকে? বডির মধ্যে থাকে। আমাদের এটা আলাদা থেকে গেল, সমস্যা নেই। এখানে ধরেন একটি হেডার থাকলো, আমি হেডার নাম দিয়ে রাখতেছি, হেডার। ওকে, তারপর কি থাকবে? একটি সাইড বার, একটি কন্টেন্ট বার। আচ্ছা, এখানে হচ্ছে সাইড বার, সাইড বার। ওকে, তারপরে কি রাখলাম? ওইটার নাম দিয়েছি আমরা কন্টেন্ট। আচ্ছা, আমরা আপাতত কন্টেন্টই রাখি, কন্টেন্ট। ওকে, তারপরে কি রয়েছে? আমাদের ফুটার রয়েছে, ফুটার। এই চারটি জিনিস দিয়ে আমরা একটি এরকম লেআউট করে ফেলতে পারি। একটি জিনিস খেয়াল করেন, সবসময় আমরা যখন টেবিল করেছিলাম তখনই কিন্তু আমাদের রো ভিত্তিক কাজ করেছিলাম, আর এইচটিএমএলটা সাধারণত রো ভিত্তিক বেশি হয়ে থাকে। এই দুইটা জিনিস একসাথে আমাদেরকে র্যাপ করতে হবে। আমরা এটাকে র্যাপ করেছি, এটা তো একটি নিজেই র্যাপিং ট্যাগ, এটাও র্যাপিং ট্যাগ, কিন্তু এই দুইটাকে আমাদের যদি র্যাপিং না করি তাহলে কেমন দাঁড়াবে? তখন হবে কি, এরকম একটি স্ট্রাকচার হবে, যেটি আমরা কখনোই চাচ্ছিলাম না। তাহলে কি করা উচিত? আমাদেরকে মূলত এই মাঝখানে দুটাকে আলাদা করে র্যাপ করে সম্পূর্ণ জায়গা দখল করিয়ে দেওয়া দরকার। এটা কিভাবে করব আমরা? তাহলে এইখানে আমি একটি নাম দিচ্ছি র্যাপার, এবং এর মধ্যে আমি সাইড বার এবং কন্টেন্ট বারকে ভিতরে বসিয়ে দিলাম। এই তো, আমরা এখানে যে ট্যাগগুলো ব্যবহার করেছি সব ট্যাগগুলাই ব্যবহারযোগ্য নয়, কিন্তু আপনাদেরকে এই আমাদের যে লেআউটটা রয়েছে, লেআউটটা বোঝানোর স্বার্থে এরকম নামগুলো আমি এখানে ব্যবহার করেছি। এই নামগুলো দিয়ে আবার ট্রাই করে পরে যখন হবে না, সেক্ষেত্রে আবার আমাকে দোষারোপ করবেন না, কারণ র্যাপার নামে কোনো ট্যাগ নাই, সাইড বার নামে কোনো ট্যাগ পাচ্ছি না, কন্টেন্ট নামে কোনো আমরা ট্যাগ পাচ্ছি না, কিন্তু আমরা এগুলো ব্যবহার করেছি শুধুমাত্র এই লেখাগুলোর সাথে মিলিয়ে যাতে আপনাদেরকে বোঝাতে পারি। দ্যাটস আমি এখানে ব্যবহার করেছি। ওকে, আশা করি কেউ ভুল বুঝবেন না। এইচটিএমএল লেআউটটা মূলত এভাবেই কাজ করে। লেআউট শুধুমাত্র এইচটিএমএল দিয়ে বোঝানো পসিবল না। যখন আমরা সিএসএস করব, সিএসএস যখন আমরা ব্যবহার শিখব, তখন মূলত আমরা লেআউট নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবো। তাহলে এতক্ষণ যা কোড লিখলাম সবগুলোকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, আবার চাইলে সবগুলোকে আমরা কমেন্টের মধ্যে রেখে দিতে পারি। আমরা কমেন্টের মধ্যে রাখলে কোনো কিছুই আমাদের বাইরে থেকে দেখা যাবে না। ওকে, এখন আমরা পরের টপিকে আসি। পরের টপিকটা কি ছিল আমাদের? আমাদের পরের টপিক ছিল ব্লক এলিমেন্টস। আচ্ছা, এলিমেন্টসটা কি সেটা আগে দেখে নিই। আমরা যেহেতু এলিমেন্ট কয়েকটা দেখতে পাচ্ছি, ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, গ্রুপিং এলিমেন্ট, তাহলে এলিমেন্টগুলো কি? আমরা যখন এখানে একটি h1 লিখব, h1 এটি হচ্ছে আমাদের ট্যাগ নেম। এরপরে আমাদের এখানে মাঝখানে কি লিখতে হবে? ট্যাগ কন্টেন্ট, আর শেষেরটুকু হচ্ছে কি আবারও আমাদের ট্যাগ নেম। এই সম্পূর্ণ অংশ মিলে মূলত বলা হয় একটি এলিমেন্ট। তাহলে এখানে আমি একটি কমেন্ট করে বলে দিই, আ সিঙ্গেল এলিমেন্ট। ওকে, আচ্ছা, এখন h1 এই জিনিসটা এতটুকু মিলে হচ্ছে একটা এলিমেন্ট। তাহলে আমরা কতগুলো এলিমেন্টকে এতদিনে পরিচিত হয়েছি, মানে কতগুলো এলিমেন্টকে আমরা এতদিনে চিনেছি। একইভাবে h2 এর মধ্যে যা থাকবে সেটাও একটা এলিমেন্ট হইতে পারে। 5 এরপরে আমাদের যে li ছিল, যদি ইউএল এর মধ্যে li হবে, ইউএল তার মধ্যে li হবে, এটাও একটা এলিমেন্ট। মানে এলিমেন্ট বলা হয় মূলত একদমই মৌলিক একটা বিষয়, মানে একদমই মৌলিক একটি ট্যাগকে মূলত একটি এলিমেন্ট বলা হয়। আমি যখন মনে করবো এই বডি থেকে সম্পূর্ণ বডির মধ্যে একটা এলিমেন্ট, তাহলে কিন্তু ভুল হবে। বাট আমি যদি বলি এই h1টা একটা এলিমেন্ট, এই h1টা একটা এলিমেন্ট, এই liটা একটা এলিমেন্ট, মানে আমাদের একদমই সিঙ্গেল, একদমই
স্মলার যে সিঙ্গেল একটি পার্ট রয়েছে সেটাই মূলত একটি এলিমেন্ট, মানে সবচেয়ে ক্ষুদ্রতম যে একটি একক রয়েছে বা আমাদের মৌলিক যে কন্টেন্ট রয়েছে সেটাই মূলত একটি এলিমেন্ট। এলিমেন্ট সম্পর্কে খুব বেশি আপনাদেরকে বোঝাতে হবে না, আমি অল্প বলাতে সম্ভবত আপনারা বুঝে গেছেন। আচ্ছা, এলিমেন্ট তো আমরা চিনলাম, এখন আমি এখানে লিস্ট করেছি 3 রকম এলিমেন্টের। আমি এখানে কমেন্টের মধ্যে আলোচনা করি এলিমেন্টস, এখানে টাইপ অফ এলিমেন্টস, ঠিক আছে, টাইপ অফ এলিমেন্টস। ওকে, এলিমেন্ট কয় রকম? এলিমেন্ট আমরা দেখেছি 3 প্রকার হয়ে থাকে। আমি এখানে 3টি আলোচনা করব, মূলত 3 প্রকার নয়, বা 3টি নিয়ে আমি এখানে আলোচনা করব। আমাদের এগুলো শিখলে মোটামুটি বেসিক অনেক বিষয়গুলো আমরা জানতে পারবো। প্রথমত কি বলেছিলাম? ব্লক এলিমেন্ট। আচ্ছা, এখানে ব্লক এলিমেন্ট, এরপরে কি? ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। এরপরে হচ্ছে আমাদের গ্রুপিং এলিমেন্ট। 3 নাম্বার হচ্ছে গ্রুপিং এলিমেন্ট। ওকে, তাহলে এই 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট আর গ্রুপিং এলিমেন্ট। ব্লক এলিমেন্টটা কি? ব্লক এলিমেন্টের কয়েকটা আমি উদাহরণ আগে দিই, তারপরে এটা কেন ব্লক এলিমেন্ট হলো সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমি H1 ব্যবহার করেছি, H2, H3, H4, H5, H6, এগুলো সম্পূর্ণই ব্লক এলিমেন্ট। আচ্ছা, ইনলাইন এলিমেন্ট কোনগুলা? আমরা যখন দুটাই ব্যবহার করব এবং দুইটার ব্যবহার যখন একসাথে দেখব তখন আমরা এগুলো পার্থক্য বুঝতে পারবো। এরপর আমাদের প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফটা এখানে ইউজ করিনি এখনো, প্যারাগ্রাফটা ইউজ করি। প্যারাগ্রাফের মধ্যে লরেম নিলাম, লরেম 10, এই তো, এগুলো হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। যেহেতু এগুলো সবগুলা ব্লক এলিমেন্ট, তাহলে উদাহরণ বোঝার সুবিধার্থে আমরা কি করব, এখানে আমরা একটি কমেন্টে বলে রাখবো ব্লক এলিমেন্টস। এখানে বলে দিই স্টার্ট। আমাদের কমেন্টের ব্যবহার খুব বেশি বেশি করতে হবে। যারা প্রফেশনালি কাজ করে তারা অবশ্যই কমেন্টের ব্যবহার বেশি বেশি করবে। ওকে, এরপরে আমরা কি কাজ করতেছি? এখন আমরা ইনলাইন এলিমেন্টে কাজ করব। আমি এটা প্রিভিউ দেখাচ্ছি না কেন, আমরা জানি H1 এ কেমন দেখা যাবে, H2 তে কেমন দেখা যাবে, UL LI তে কেমন দেখা যাবে, আর প্যারাগ্রাফের মধ্যে কেমন দেখা যাবে, এই বিষয়গুলো আমরা সকলেই অবগত রয়েছি, যার ফলে নতুন করে আমি আর দেখাচ্ছি না। ওকে, এখন আমরা কাজ করব ইনলাইন এলিমেন্ট নিয়ে। ইনলাইন এলিমেন্টস, স্টার্ট, ইন্ট। ওকে, এর মধ্যে আমরা ইনলাইন এলিমেন্টে কাজ করব। সে এখানে আমি ধরে নিই, এখন আমি দেখাবো, আউটপুট দেখাবো। সেভ করে রাখলাম, সেভ করার পরে এখানে আমি একটি কি নিব, অ্যাঙ্কর ট্যাগ দিব। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি এখানে হ্যাশ দিয়ে রাখতেছি, অথবা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেবো, https fb.com/1hour-study। ওকে, এখানে লিখে দিচ্ছি 1 hour study। ওকে, সেভ করলাম। সেভ করে এখন আউটপুট দেখতে আসি, দেখা যাক আমাদেরকে কি আউটপুট দেয়। সেভ করি, অনেকগুলো কন্টেন্ট এখানে আছে, তার মধ্যে লাস্ট টাইম কোনটা লিখলাম, 1 hour study। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা কি করব, এখানে শুধুমাত্র স্টার্টই দিব না, এখানে আমরা একটি হেডিং দিয়ে দেব, যাতে করে আমরা আউটপুট দেখে বুঝতে পারি। হেডিং 3 এলিমেন্টস। একই রকমভাবে আমাদের এখানে একটি হবে ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্ট। সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করি, এখানে কই গেল ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট। এরপরে যদি বুঝতে না পারি তাহলে তো সমস্যা। আমরা এখানে HR এর ব্যবহার শিখেছিলাম। HR দিয়ে কি করা হয়, একটি লম্বা লাইন দাগানো হয়। তাহলে আমরা একটা HR ব্যবহার করি, কোথায় ব্যবহার করব, ব্লক এলিমেন্ট শেষ হয়ে গেলে এখানে একটি আমরা HR নামে ট্যাগ রয়েছে সেটি ব্যবহার করব। একই রকমভাবে আমাদের উপরে যে একটি হেডিং ছিল, এই হেডিংয়ের পরেও আমরা একটি HR ব্যবহার করব। এটা মূলত আমাদের নিজেদের ফরম্যাটিংয়ের জন্য, যাতে করে আমরা সহজেই বুঝতে পারি ব্যাপারগুলো কোথায় কি হচ্ছে। এখানে একটা ট্যাগ হলো, এটা শেখাচ্ছি, তারপর এখানে ইনলাইন এলিমেন্ট নিচে আলোচনা করব। ওকে, এখন আমরা এখানে একটি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছি। অ্যাঙ্কর ট্যাগের পরে আমরা নতুন আরও একটি ট্যাগ ব্যবহার করব, সেটা কি আই ট্যাগ, মানে আইতে ইটালিক। এখানেও আমরা একটা লরেম নিব, লরেম 5 নিচ্ছি, সেভ করি। এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার, ব্লক এলিমেন্টের মধ্যে এটা কি H1 ছিল, এটাও ছিল আমাদের, সরি বুঝতে পারছি না, H2 ছিল, সরি এখানে আমি H1 লিখে দিই, H1, H2, এটা কি LI,
এটা হচ্ছে প্যারাগ্রাফ, সেভ করে রাখি। এটা হচ্ছে H3, আচ্ছা এই দুটো আমাদের প্রয়োজন নেই, আচ্ছা এটাও লিখে রাখি H3। এটা হচ্ছে আমাদের H3। আমাদের কন্টেন্টের মধ্যে থেকে যাতে করে বুঝতে পারি আমরা এখানে ওয়েব ডিজাইন করছি না, আমরা ওয়েব ডিজাইন শিখতেছি। শেখার সময় আমাদেরকে অনেক কিছুই খরচ করা লাগতে পারে, মাত্রা অতিরিক্ত খরচ করা লাগতে পারে, এটাও আমরা করব। কিন্তু আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে, এমনভাবে বুঝতে হবে যাতে করে আমাদের মগজে সেটা সারা জীবন থেকে যায়। আমি মরে গেলে যেন আমার মগজ থেকে সেই জিনিসটা বের করা যায়, এরকমভাবে আমাদেরকে শিখতে হবে। সেভ করে নিচ্ছি। সেভ করলে এখন দেখেন H3টা একটা এরকম দেখা যাচ্ছে, H1টা একটা এরকম, H2টা এরকম, LI এরকম এবং Pটা একটা এরকম। আমরা এখানে নিচেও দেখতে পাচ্ছি এটা একটা এখানে, আইটা একটা তার পাশেই। ওকে, আমরা এখানে আবার একটু কনফ্লিক্ট করার চেষ্টা করব। আমি এখান থেকে এটাকে H3 পরে আমরা কি করব, H2 রয়েছে, H2কে আমরা ডুপ্লিকেট করলাম, মানে দুইটা করে ফেললাম, সেভ করলাম। সেভ করার পরে রিফ্রেশ করি, এখানে H2 দুইটা চলে আসছে। আমরা এখানে দুইটা লাইনে লিখছি, এই জন্য মনে হয় দুইটা লাইনে আসছে, তাই না? আমরা এক লাইনে লিখি, এরকমভাবে লিখি H2 শেষ হলো, আবার H2 শুরু হলো, এখানে H2 শেষ হলো। এখন তো এই দুইটা পাশাপাশি আসার কথা, তাই না? আমাদের যে এখানে দুইটা লাইনে আলাদা আলাদা দেখাচ্ছে, এখন আমরা কিন্তু পাশাপাশি রেখেছি আমাদের কোডের মধ্যে, তার মানে কি এখন কিন্তু এখানেও পাশাপাশি আসার কথা। ঠিক আছে, আমি সেভ করলাম, সরি, এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখব না, আমাদের আলাদা আলাদা লাইনেই রয়েছে। কিন্তু কেন? ঠিক আছে, আমরা আরও কিছুক্ষণ আকাম করি, মানে আরও কিছু আমরা প্র্যাকটিস করি। এখানে LI একটি দেখতে পাচ্ছি, এখানে LIকে আমি ডুপ্লিকেট করব। এখানে LI আমরা আমাদের কিছু প্রতিষ্ঠানের নাম আমরা এখানে কিছু লিখি আর কি, ম্যাঙ্গো, বানানা, আর কি লিখতে পারি, পাইনাপেল। ওকে, স্পেলিং রং থাকলে কোনো হাসাহাসি করার কোনো প্রশ্ন আসে না, হাসাহাসি করবেন না আশা করি। আমরা মূলত শিখি। এখানে LI লিস্ট আইটেম 3টা রেখেছি, ম্যাঙ্গো, বানানা, পাইনাপেল, তিনটা লাইনে রাখছি, যার কারণে সম্ভবত আমাদের এখানেও 3টা লাইনে দেখা যাচ্ছে। আমরা একটা কাজ করি, 3টাকে আমরা পাশাপাশি রাখি, LIকে এখানে রেখে দিলাম, আবার এই LIকেও পাশাপাশি রাখলাম। এখন 3টায় পাশাপাশি রেখেছি, আশা করা যায় এখন সেভ করলে দেখতে পারবো 3টা পাশাপাশি আসবে, তাই না? কিন্তু আসছে না। আমাদের ভুল কোথায় হচ্ছে? আমাদের ভুল হচ্ছে না, সবকিছু ঠিকঠাক রয়েছে। এখন মূলত আমরা ব্লক আর ইনলাইন নিয়ে আলোচনা করব। কিন্তু নিচে চলে আসি, নিচে যেখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলাম এক লাইনে, তার পরের লাইনে আমরা আই ট্যাগ ব্যবহার করলাম, তার পরের লাইনে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব, ইউ লরেম 5। এটা কিন্তু আলাদা আলাদা লাইনে রয়েছে, 3টা লাইন আলাদা আলাদা রয়েছে। বাট আমরা যখন কোডে আসবো বা আউটপুটে আসবো, রিফ্রেশ করে দেখতে পারবো 3টাই পাশাপাশি আসছে। আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না, আমাদের কোডের সাথে এটা কেন মিলছে না। আমি কোডটাকে আবারও দেখাই, এটা হচ্ছে আমাদের কোড। এই কোডের মধ্যে দেখতে পাচ্ছি LI গুলা এক লাইনে রয়েছে, কিন্তু আউটপুটে LI গুলা আমাদের 3টা লাইনে চলে আসছে। আবার নিচে যখন দেখতে পাচ্ছি আমরা অ্যাঙ্কর ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, মানে আন্ডারলাইন এবং ইটালিক এবং অ্যাঙ্কর ট্যাগ, 3টি লাইন আলাদা আলাদা লাইনে লেখা রয়েছে, বাট আউটপুটে একটি লাইনে লেখা যাচ্ছে। এইটি কেন হচ্ছে? সে আমাদের কোনো ভুল হচ্ছে কিনা? আমাদের কোনো ভুল হচ্ছে না, সব কিছু ঠিক রয়েছে। এখন আমরা যদি এটাকে আমরা মাথায় চিন্তা করি, তাহলে আমরা ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট ব্যাপারটি সহজে বুঝতে পারবো। এখানে আমরা LI যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট, আর নিচে যেগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আমি একটু আঁকি উকি কাছে চলে আসি দেখানোর জন্য ইনলাইন এলিমেন্টগুলো কিভাবে কাজ করে। এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। প্রথমত ব্লকে আসি, আমার টোটাল এরিয়া হচ্ছে এতটুকু আমার এরিয়া, ঠিক আছে, এতটুকু আমার এরিয়া। এই এরিয়ার মধ্যে আমাদেরকে বেশ কিছু ট্যাগ ব্যবহার করব। প্রথমত আমরা ব্লক ট্যাগ ব্যবহার করব, আমি এখানে লিখে রাখি ব্লক এলিমেন্টস। ওকে, ব্লক এলিমেন্টসের মধ্যে প্রথমে একটি এলিমেন্ট নিচ্ছি, সিম্পল। এই এলিমেন্টটি নিলাম, এই এলিমেন্টটি ধরে নেই আমাদের এখান থেকে 50% জায়গা দখল করেছে, এখানে লিখে রাখি 50%। ওকে,
50% জায়গা সে দখল করেছে, কিন্তু এটা ব্লক এলিমেন্ট। তারপরে আমি আরও একটি কন্টেন্ট বানালাম যেটার উইথ কত 50%। এখানে কিন্তু জায়গা ছিল, তার আসা উচিত ছিল কোথায়, এইখানে। 2টা 50%, 2টা 50%, 2টা মিলে 100% হচ্ছে, তাহলে এটা পাশে আসলেই পারতো, এখানে জায়গা অপচয় না করলেও হইতো। কিন্তু ব্লক এলিমেন্ট এমন জিনিস, তারা তাদের পাশাপাশি সম্পূর্ণ এরিয়া ব্লক করে ফেলে। সে করে কি, তার নিচে পাঠিয়ে দেয়, নিচে পাঠিয়ে দিল। আমি যদি আরও কিছু বের করি, আমি ধরেন এখানে 75%-এর একটি আমি এলিমেন্ট নিচ্ছি, 75%। এরপরে কি করলাম, আমি আরও একটি এলিমেন্ট নিলাম 10%, অনেক কম। এই তো 10%। তাহলে এই 10% কি কিন্তু পাশে জায়গা দেওয়ার মতো অনেক জায়গা ছিল। এতটাই নিষ্ঠুর দেখেন যারা ব্লক এলিমেন্ট, এতই নিষ্ঠুর। এই 75% পরে এখানে 25% জায়গা তার মজুদ ছিল, সে চাইলে 10%টাকে এখানে জায়গা দিতেই পারতো, এরপরে অনেক জায়গা বেঁচে থাকতো, বাট সে তার পাশে কাউকে জায়গা দেবে না। এতই নিষ্ঠুর সে। সে বলবে তুমি নয় আমার উপরে যাও, না হয় তুমি আমার নিচে যাও, তোমাকে আমি পাশাপাশি কখনোই আমি তোমাকে রাখবো না, তুমি আমার সমতুল্য নয়, নয় তুমি আমার উপরে যাবা, না হয় তুমি আমার নিচে যাবা। আচ্ছা, ব্লক এলিমেন্ট সম্পর্কে আশা করি কিছুটা বুঝলেন। এখন আসি ইনলাইনের ক্ষেত্রে। আর ইনলাইন যারা থাকে তারা হচ্ছে খুবই নমনীয়, খুবই ভদ্র এবং সহনশীল জিনিসেরা, ঠিক আছে। ইনলাইন এলিমেন্টে যদি আসি, এখানে ধরেন এই কয়েকটা আমাদের এলিমেন্টগুলো আমি এখানে কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের মনে থাকার জন্য সুবিধা হবে। প্রথমটা 50% রয়েছে, তারপর সে এখানে 50% জায়গা বাকি আছে। সে কি করবে, টেনে একে পাশে জায়গা করবে, যে ভাইয়া এরকম জায়গা নষ্ট করার দরকার নেই, তুমি আমার পাশে আসো। হ্যাঁ, চলে আসলো। এরপরে 75% যে বেচারা রয়েছে, সে যদি জায়গা পাইতো এখানে চলে আসতো, সে যেহেতু সে পাশে জায়গায় পাচ্ছে না, দ্যাটস ওয়াই সে নিচে চলে আসবে। আচ্ছা, নিচে আসলো, এরপর দেখলো 10% এটি রয়েছে, 10% এখানে যে জায়গা রয়েছে সে এখানে সাপোর্ট দিবে, সে বলবে তুমি পাশে আসো। যদি আরও একটি 10% থাকতো, সেও তাকে পাশে ডেকে নিত। ধরুন এখানে রয়েছে 5%, আমি এখানে 25% দিচ্ছি, ঠিক আছে। 25% দিলে তাহলে কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু আমাদের একটু সমস্যা হচ্ছে। সেটা কি, 75% আর 10% মিলে কত হলো 85%, আর 25% মিলে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমরা এটা ম্যানেজ করতে পারছি না। তখন কি করবে, যতটুকু এখানে আসবে ততটুকু তো থাকবেই, যতটুকু আসবে না ততটুকু অংশ সে নিচে নিয়ে পাঠিয়ে দিবে। মানে যতটুকু সম্ভব সে তাকে স্যাক্রিফাইস করা ট্রাই করবে। আমাদের যখন আউটপুটে আসবো তখনও কিন্তু সেম জিনিসটা দেখতে পারবো। দেখতে পাচ্ছি এখানে যারা ব্লক ছিল তারা সবসময় পাশে কাউকে জায়গা দেয়নি, অনেক জায়গা বেঁচে থাকা সত্ত্বেও। বাট যারা ইনলাইন রয়েছে তারা যতটুকু সম্ভব পাশে তারা জায়গা দিয়েছে। এখানে যদিও আমাদের 100% ফিল আপ হয়নি, তবুও দেখতে পাচ্ছি আমাদের বেশ কয়েকটি জিনিস এসেছে। আমি এটা জুম ইন করি, জুম ইন করলে দেখতে পাবেন প্রথমটি অনেকটুকু জায়গা নিয়েছে, তারপরে আই অনেকটুকু জায়গা নিয়েছে, তারপরে ইউ এর ক্ষেত্রে ইউ এর এরিয়া কিন্তু নিচে এতটুকু সহ। যখন পাশে সম্পূর্ণ পায়নি, যতটুকু পাইছে ততটুকু তাকে সাপোর্ট দিয়েছে, যখন পায়নি তখন তাকে সে নিচে পাঠিয়ে দিয়েছে। ব্যাপারটা আশা করি বুঝতে পারলেন। এই হচ্ছে ইনলাইন এবং ব্লক। এটা নিয়ে প্রপারলি কাজ করতে গেলে আমাদেরকে সিএসএস শিখতে হবে, এবং এটা নিয়ে যে সায়েন্সটা রয়েছে, এই সায়েন্সটা সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যখন আমরা সিএসএস শিখতে পারবো। গ্রুপ এলিমেন্ট হচ্ছে একটা আরেকটার সাথে সামঞ্জস্য, একটা ছাড়া আরেকটা হয় না, একসাথে অনেকগুলো থাকে, সেটাকেই তো আমরা গ্রুপ বলি, তাই না। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএল নিয়ে আমরা কাজ করেছি। এখানে আমি নতুন করে কমেন্ট করবো না, যতটা দ্রুত সম্ভব আপনাদেরকে কিছু একটা প্রপারলি দেওয়ার চেষ্টা করব। যখন আমি ইউএল নিচ্ছি, ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, শুধু এটা দিলেও কাজ হচ্ছে না, এর মধ্যে আমাদেরকে লিস্ট আইটেম নিতে হচ্ছে। লিস্ট আইটেমের মধ্যে আমি মনে করেন লিস্ট 1 নিয়ে রাখছি, তারপর লিস্ট 2 রাখতে পারি, লিস্ট 3 রাখতে পারি, এরকম আমি অনেক কিছু রাখতে পারি, ঠিক আছে। এই বিষয়গুলো আমি এখানে রাখতে পারি। তাহলে এই ইউএল একা একা হচ্ছে না, ইউএল এলআই সবগুলো মিলে মূলত একটি গ্রুপ, বোঝাতে পারলাম। এরপরে একইভাবে আমাদের এটা আবার ওএল এর সাথেও হইতে পারে। এখন আমি আসি গতদিনে যেটা শিখেছিলাম আমরা, ফরমগুলো মূলত একটি গ্রুপিং ট্যাগ। ফরম কিন্তু শুধুমাত্র ফরম লিখলে আমাদের কোনো কাজ হবে না, আমাদের ফরমের মধ্যে কি রাখতে হবে, অনেকগুলা ইনপুট রাখতে হবে। এগুলা মূলত আমাদের কি, এই ইনপুট অনেকগুলা নিয়ে মূলত একটি হচ্ছে গ্রুপিং এলিমেন্ট। এরপর রয়েছে আমাদের টেবিল। শুধু টেবিল দিলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না, টেবিলের মধ্যে টেবিল রো থাকতে হবে, টেবিল রোর মধ্যে আমাদের কি থাকতে হবে, টিডি থাকতে হবে, অথবা আমাদের টিএইচ থাকতে হবে, ঠিক আছে। এই সম্পূর্ণ বিষয় মিলে মূলত আমাদের একটি গ্রুপ। তাহলে আমরা গ্রুপিং এলিমেন্টগুলো কিন্তু সহজে বুঝে গেলাম, গ্রুপিং এলিমেন্ট কোনগুলা। গ্রুপিং এলিমেন্ট স্টার্ট,
ওকে, আশা করি গ্রুপিং এলিমেন্টটা বুঝলেন। সিমেন্টিক ট্যাগ সম্পর্কে যদি আমরা জানতে যাই, সেটা কি হবে, আমরা এর ব্যবহার অলরেডি করেছি। আমরা এখানে দেখি হেডার ফুটার, এটা HTML সিমেন্টিক ট্যাগ লিখে যখন আমি সার্চ করব HTML সিমেন্টিক ট্যাগস, সেক্ষেত্রে আমি এখানে বেশ কিছু ট্যাগ খুঁজে পাবো। প্রথমত পাবো W3 স্কুলস। আমরা যদি ওয়েব ডেভেলপিং পারপাসে কিছু শিখতে চাই, আমাদেরকে অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এখান থেকে আমাদের মাস্ট বি শিখতেই হবে, এটা মিস করা যাবে না। তো এখানে এসে যখন আমরা শিখতে যাব, এতদিন পর্যন্ত যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো লিখেও যদি সার্চ করি, সেক্ষেত্রে আমি ভালো একটা আউটপুট এখান থেকে পাবো। ওকে, এখান থেকে যখন সিমেন্টিক ট্যাগে আসবো, এখানে দেখেন অনেকগুলো বিষয় রয়েছে, এগুলো আমাদের এক এক করে শিখতে হবে। আমি সবগুলো বিষয় আপনাদেরকে অনেক খোলামেলা আলোচনা করতে পারিনি, কারণ আমাদের অল্প কয়েকদিনের মধ্যে অনেক বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে হবে, এই জন্য আর কি। এরপরেও আমাদের যেটা বেশি প্রয়োজন সেগুলো আমি আর কি কভার করার চেষ্টা করছি। এনিওয়ে, এখানে সিমেন্টিক ট্যাগ নিয়ে যদি আলোচনা করি, সিমেন্টিক মানে কি একটু খুঁজে নেবেন। ওকে, এটা হচ্ছে একটি অর্থবোধক কিছু একটি নাম। আমাদের কিছুক্ষণ আগে যখন লেআউট নিয়ে কাজ করেছি, দেখেন এখানে কিন্তু একটি লেআউট আঁকায় ফেলছে। দেখেন এখানে হেডার রয়েছে, ন্যাব রয়েছে, সেকশন রয়েছে, আর্টিকেল রয়েছে, এসাইড রয়েছে এবং ফুটার রয়েছে। এই যে অনেকগুলো সেকশন রয়েছে, এই সেকশনগুলো এক একটা নাম কিন্তু আমরা ইতিমধ্যে পরিচিত হয়েছি। এই নামগুলোর নামেই কিছু কিছু ট্যাগ আমাদের বানানো রয়েছে, যে ট্যাগগুলোর কোনো কাজ নেই। আমরা যখন এগুলো কিন্তু সম্পূর্ণই সবগুলো হচ্ছে র্যাপিং ট্যাগ। আমরা যখন ব্যবহার করেছিলাম H1 ট্যাগ, এইটার কাজ কি ছিল, লেখাগুলোকে বড় করে দেওয়া, হেডিং 1 এর মতো করে দেখানো। এরপরে ULLI যে ট্যাগগুলো ছিল, সেগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা লিস্ট হিসাবে প্রকাশ করার জন্য আমরা এটা ব্যবহার করেছি। আবার প্যারাগ্রাফ ট্যাগ যেটা ছিল, সেটাও র্যাপিং ট্যাগ। এটা কাজ কি ছিল, এটা কাজ ছিল এর মধ্যে বেশ কিছু প্যারাগ্রাফকে একসাথে ডিফাইন করা। এরপর নিচে আসি, আরও দেখতে পাচ্ছি এখানে ইনপুট ট্যাগ, তারপরে টিডি ট্যাগের কাজ কি, এটাকে মূলত টেবিল ডেটা বা একটি টেবিল ফিল্ডকে মূলত নির্দেশ করে। এভাবে আমরা এখানে বিভিন্ন ধরনের র্যাপিং ট্যাগ ব্যবহার করেছি। প্রত্যেকটি র্যাপিং ট্যাগেরই আলাদা আলাদা কাজ রয়েছে। আমরা একটি নতুন ট্যাগ বা ব্লক ট্যাগ, সবচেয়ে যেটাকে ব্লক ট্যাগ হিসেবে পরিচিত রয়েছে, সেটা নাম শুনি, সেটার নাম হচ্ছে ডিপ। এই ডিপ ট্যাগটা ধরেন কি বলবো, সাদা পানি। মানে এখানে যদি আমি এটাকে একটু উদাহরণ হিসাবে ধরি, H3 লেখাগুলোকে একটু বড় করতেছে, এটাকে ধরেন লেবুর শরবত। H1টা অনেক বড় করতেছে, এটাকে ধরেন রুম আফজার শরবত। তারপর H2 যেটা রয়েছে, সেটাকেও কোনো একটা শরবতের সাথে তুলনা করে নেন। ঠিক একইভাবে আমরা ডিপটাকে যদি ধরি, ডিপটাকে ধরবো আমরা সাদা পানি। কেন? একদমই মিনারেল ওয়াটার, এটাতে কোনো স্বাদ গন্ধ কিচ্ছু নেই। বাট আপনি যখন লেবুর শরবতে আসবেন, তাহলে একটি ফ্লেভার পাবেন, একটি স্বাদ কিন্তু আপনি পাবেন। এরকম সবগুলো র্যাপিং ট্যাগে দিই, যখন আমরা আই ট্যাগ ব্যবহার করতেছি, লেখাগুলো বাঁকা হয়ে যাচ্ছে, এটাতেও একটা আলাদা ফ্লেভার আছে। বাট আমরা ডিপ ট্যাগের মধ্যে যখন যাই রাখি না কেন, কোনো ফ্লেভার থাকবে না, একদমই মিনারেল ওয়াটার মতো। যেমন এখানে আমি লরেম লিখতেছি, লরেম 50 সেভ করলাম, আমাদের লেখা বাঁকাও হবে না, লেখা মোটাও হবে না, কিচ্ছু হবে না। রিফ্রেশ, সবার শেষে দেখতে পাচ্ছি একদমই স্বাভাবিক লেখা দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমরা তুলনা করতে পারি কিসের সাথে? মিনারেল ওয়াটার, একদমই যেটাতে কোনো স্বাদ গন্ধ কিচ্ছু নেই। ওকে, তো এই যে মিনারেল ওয়াটার, এটাতে কাজ কি? যখন আমরা বিভিন্ন ধরনের ব্লক তৈরি করব, লেআউট তৈরি করব, আমরা লেআউট তৈরি করার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রাখবো। যেমন এখানে আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এইগুলা প্রত্যেকটি আলাদা আলাদা ডিপ হইতে পারে। ডিপ ট্যাগটা আমাদের ওয়েবসাইটে ডিজাইন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হবে। আমরা এই জিনিসটা নিয়ে CSS এর সময় আমরা শিখতে থাকবো, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে। এই যে ডিপ ট্যাগের কাজটা কি? সাদা পানি। কিন্তু সব জায়গায় যদি একই রকম ব্যবহার করেন, তাহলে একটু বোঝা অসুবিধা হবে। আমরা যখন এইখানে আসি, এই হেডার এটাও একটি ডিপ ট্যাগ, ন্যাব এটাও একটি ডিপ ট্যাগ, সেকশন একটি ডিপ ট্যাগ, আর্টিকেল একটি ডিপ ট্যাগ, এসাইড একটি ডিপ ট্যাগ, ফুটার একটি ডিপ ট্যাগ। এভাবেই মূলত এতদিন চালানো হইতো। বাট HTML5 আসার পরে এটাকে একটু আপগ্রেড করা হয়, যাতে করে শুধু ডিপ না লিখে আমরা সরাসরি হেডার লিখে বুঝতে পারি এটা হচ্ছে হেডার, ন্যাব লিখলে বুঝতে পারি এটা হচ্ছে ন্যাব বার, এটা হচ্ছে সেকশন। এই সেকশনটাও একটি ডিপ ট্যাগ, মানে ডিপ ট্যাগে সবাই হচ্ছে একদমই মাস্তাতো ভাই যেটাকে বলা যায়। এটাও যেমন নুন পানি, কি বলে, সাদা পানি, এটাও আমাদের একই রকমের মিনারেল ওয়াটার, কোনো ফ্লেভার নেই, বাট প্রত্যেকটির আলাদা আলাদা ডেফিনেশন আছে। আর্টিকেল কোথায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে মূলত কনভেনশনের উপরে, আপনি কোথায় ব্যবহার করবেন সেটা। আমি যদি হেডার ব্যবহার করি নিচে, সেটাও কোনো আমাদের ক্ষতি হবে না, কাজ সেম করবে। বাট এটা দিয়ে আমরা আলাদা করে ডিফাইন করছি, মূলত এটা হেডার, এটা হেডিংয়ে ব্যবহার করা হয়েছে, এর মধ্যে যা থাকবে সেটাকে হেডিং বলা যায়। তো এই ট্যাগগুলো সম্পর্কে আপনারা ধারণা নেবেন। এখানে আরেকটি রয়েছে সেকশন ট্যাগ। আমাদের ওয়েবসাইটে অনেকগুলো সেকশন থাকে, এটা একটি সেকশন, ন্যাব একটি সেকশন, এই সেকশন একটি সেকশন, এসাইড একটি আলাদা করে সেকশন, আর্টিকেল একটি সেকশন, ফুটার একটি সেকশন। এই সেকশন নামে একটি ট্যাগ রয়েছে, দেখেন ডেডিকেটেড একটি ট্যাগ রয়েছে। এই ট্যাগটা মূলত বলা হয় কি? সিমেন্টিক ট্যাগ। ডিপ ট্যাগকে আলাদাভাবে নামকরণ করে শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার্থে
কাজের সুবিধার্থে না, বোঝার সুবিধার্থে এটা ব্যবহার করা হয় সিমেন্টিক ট্যাগ। সিমেন্টিক ট্যাগ নিয়ে আমরা প্রপারলি কাজ করব বা ডিপ ট্যাগ নিয়ে আমরা প্রপারলি কাজ করব কখন, যখন আমরা সিএসএস নিয়ে কাজ করব। ওকে, এই হচ্ছে সিমেন্টিক ট্যাগ। এখন আসি আমরা HTML এন্টিটিস। এখানে HTML এন্টিটিস লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। তার আগে অন্তত একটি আমরা ব্যবহার করি। আমরা যখন এখানে H1 দিচ্ছি, H1 এর মধ্যে যা কিছু লিখবো সেটা কিন্তু অনেক বড় দেখাবে, রাইট? এটা কিন্তু অনেক বড় দেখা যাবে। যেমন লরেম 2 দিচ্ছি, এন্টার, সেভ করি। সেভ করে যখন আমি এখানে আসবো সেক্ষেত্রে দেখতে পাবো এখানে অনেক বড় একটি লেখা দেখা যাচ্ছে। তো এখানে আমি চাচ্ছি একটি কপিরাইটের আইকন দিতে। কপিরাইটের আইকন দেওয়ার জন্য আমরা এখান থেকে হয়তো বা আইকন নিতেই পারি একটা। আমি একদম শেষে চলে আসি, শেষ থেকে একটি কপিরাইটের যেটা আইকন রয়েছে বা ট্রেডমার্কের জন্য TD নামে একটা আইকন রয়েছে, এই আইকনগুলো এখানে ব্যবহার করতে পারি। এই যে কপিরাইটের এটা ব্যবহার করলাম, সেভ করি। সেভ করার পরে রিফ্রেশ করলে এখানে সিটা দেখা যাবে। বাট সব সময় কিন্তু আপনি এখান থেকে নাও পেতে পারেন, এটা ব্যবহার করা রাইট ওয়েও না, মানে এটা কোনো রাইট সিস্টেম না। আমরা কিভাবে ইউজ করতে পারি, এখানে আমরা সিও প্রথমত আমরা অ্যান্ড দিব, অ্যান্ড সাইন, অ্যান্ড কই গেল আমার, ওকে, অ্যান্ড কপি। কপি দেওয়ার পরে একটি সেমিকলন দিব। দেখেন আমাদের এতক্ষণ পর্যন্ত টেক্সট ছিল, টেক্সটের কালার কিন্তু সাদা দেখাচ্ছে, বাট এখানে কোনো ট্যাগ বা অন্য কিছু হলে সেটা কালার আমাদের অন্য কালার দেখাচ্ছে। যখন আমি সেমিকলন দিচ্ছি তখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে কপি লেখা রয়েছে, অ্যান্ড কপি সেমিকলন, সেভ করলাম। ব্রাউজারে এসে রিফ্রেশ করে দেখবো এখানে সি দেখাচ্ছে, বাট হোয়াই? এই যে আমরা এখানে একটি অন্য কিছু সংকেতের মাধ্যম দিয়ে কিছু স্পেশাল ক্যারেক্টার এখানে লিখতেছি, এই লেখার মাধ্যমগুলোকে বলে মূলত এন্টিটিস। HTML এন্টিটিস লিখে সার্চ করলে অনেকগুলো পাবো। HTML এন্টিটিস, ওকে। এখানে এন্টিটিস লিস্ট লিখে সার্চ করলে আমরা অনেক লিস্ট পাবো, সেখান থেকে আমাদের এক এক করে শিখতে হবে। এই হচ্ছে বিষয়। আমরা W3 স্কুল থেকে রিসোর্সগুলো নিয়ে নিব। এখানে আসলে অনেকগুলো আপনি লিস্ট পাবেন যে এগুলো বিষয় রয়েছে। আমি যখন অ্যান্ড দিয়ে কপি ব্যবহার করেছি তখন চলে আসছে। আবার যদি এই নাম্বারটি ব্যবহার করি সেম ইনফরমেশন আমাদেরকে দেবে। আমি রেজিস্টারের জন্য এটা ব্যবহার করি, করে দেখি মূলত সত্যই আসে কিনা। সেভ করলাম, সেভ করে এখন ব্রাউজারে দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছি আর কিন্তু কাকতালীয়ভাবে চলে আসছে। আসলে কাকতালীয়ভাবে আসেনি, আমরা বুঝে শুনে দিয়েছি যার ফলে এটা এসছে। তো আশা করি আজকে ক্লাসে যা যা শেখানো হয়েছে সবকিছু সঠিকভাবে এবং সহজভাবে শিখতে পেরেছেন। আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে আপনাদেরকে এই বিষয়গুলো শেখানোর জন্য। এরপরে অনেক সমস্যা থাকতে পারে, সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সেই সমস্যার সমাধান হিসাবে আমরা ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।